স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরুর কথা রয়েছে। নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আজই শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম অনুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের সংসদীয় নেতা নির্বাচন করা হবে। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং তাকে জানাবেন যে সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আবেদন করবেন। রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরুর কথা রয়েছে। চলে যাচ্ছি আমরা সেখানে, আমাদের সহকর্মী রয়েছেন রুবায়েত হাসান। রুবায়েত, শপথ গ্রহণ কার্যক্রম কখন শুরু হতে পারে? সবার প্রবেশ কি সেখানে হয়েছে? আমাদের জানাবেন। নিশ্চয়ই তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রার প্রাক্কালে বাংলাদেশ আসলে দাঁড়িয়ে রয়েছে। খুব সকাল থেকেই বলা যায় 9:30 থেকেই যারা দেশের বিভিন্ন আসনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন তারা শপথের উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে আসতে শুরু করেছেন এবং এখন 10টার কিছু বেশি বাজে আনুষ্ঠানিকভাবে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের উপস্থিত থাকবার কথা। এই টানেল ঘিরে এখনও আমি দেখছি যে যারা সংসদ সদস্য রয়েছেন তারা যাচ্ছেন শপথ নেবার জন্য। রীতি ভেঙে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, তার কাছেই আসলে সংসদের সদস্যরা শপথ বাক্য পাঠ করবেন এবং দেশের জন্য, মানুষের জন্য। দেখতে পাচ্ছি ক্যামেরার ফ্রেমে মির্জা আব্বাস, তিনি এই মুহূর্তে ঢুকছেন। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তিনি বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশের ধারা অব্যাহত রাখবার জন্য তারা জনগণের কল্যাণে কাজ করবেন। কথা বলেছি সকাল থেকে আন্দালিব রহমান পার্থর সঙ্গে, বলেছেন যে চ্যালেঞ্জ নেই, সামনে দিনগুলোতে সরকার গণমানুষের জন্য কাজ করবে। এবং একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসছেন, দেখেছি সালাউদ্দিন আহমেদ এবং যারা বিএনপির শীর্ষ নেতৃত্ব। এখন দেখছি আন্দালিব রহমান পার্থর মতো আরেকজন যিনি বিএনপির জোটে রয়েছেন, তিনি ঢুকলেন, ববি হাজ্জাজকে দেখা গেল। এইভাবেই আসলে সকাল 10টার মধ্যেই সংসদ সদস্যদের আসবার কথা। আজ কিন্তু দিনভর বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো একটু জানাতে চাই। সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর, অর্থাৎ এই আয়োজনের পর সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবার কথা আছে, সেটি নিয়ে খানিকটা বিভেদ রয়েছে। তবে দেখা যাক তারা শপথ গ্রহণ করবেন। আমি দেখছিলাম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তিনি সংসদ ভবনে আসছেন এবং তিনি এই মুহূর্তে এই টানেল দিয়ে প্রবেশ করবেন। একই সঙ্গে মির্জা আব্বাস ঢুকেছেন, সালাউদ্দিন আহমেদ, আমি হুম্মাম কাদের চৌধুরী দেখেছি, তিনি ঢুকেছেন এবং সংসদ সদস্যরা এখনও আসছেন। 11টার পরে সংসদীয় নেতা, দলের নেতা কে হবেন তার নেতৃত্বে একটি বৈঠক হবার কথা রয়েছে। এছাড়াও আজকে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিনে বিকেল নাগাদ 4টার পরে আজই কিন্তু মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী কে হচ্ছেন তখন জানা যাবে। মন্ত্রিসভার কলেবর কত বড় হচ্ছে বা ছোট হচ্ছে সেটিও জানা যাবে। 1200 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর শীর্ষ নেতৃত্ব তারা এই মন্ত্রিসভার শপথের আয়োজনে আসবেন। সেই আয়োজনের রীতি ভেঙে, ঐতিহ্য ভেঙে বঙ্গভবন থেকে সরিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করা হয়েছে। এই অনুষঙ্গগুলো আসলে রয়েছে। সরকারের পক্ষ থেকে কড়াকড়ি রয়েছে, নিরাপত্তার বেড়াজাল রয়েছে। অনেকক্ষণ পর, প্রায় ঘণ্টাখানেক পর গণমাধ্যম কর্মীদের সংসদ ভবনে ঢুকতে দেওয়া হয়েছে। রাস্তার পাশে দুধারে তীব্র যানজট আমি লক্ষ্য করেছি। আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে কাজ করছেন। মন্ত্রী
মন্ত্রিসভায় কারা আসছেন এ নিয়ে আসলে বড় ধরনের চমক রয়েছে। দলটির সিনিয়র নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিন আহমেদ, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এই নামগুলো আলোচনায় এসেছে। সাবেকদের মধ্যে নাম এসেছে, আলোচনায় এসেছে এহসানুল হক মিলন, ওসমান ফারুক, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা আগে মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেছিলেন যখন 20 বছর আগে এই দলটি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল, গণমানুষের জন্য কাজ করেছিল। তারা কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। তবে গতকাল যখন আমি কথা বলছিলাম গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে, আদিলুর রহমান খান যেমনটা জানাচ্ছিলেন যে 37টি বাড়ি এরই মধ্যে সংস্কার এবং গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের জন্য। তিনি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন। এতেই বোঝা যায় যে 40-এর মতো, 37 থেকে 40 জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী মিলিয়ে এক ধরনের আনুষ্ঠানিকতা আজকের মন্ত্রিসভায় হবে। তবে কারা মন্ত্রিসভার দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি আসলে ক্যাবিনেট ডিভিশন থেকে নতুন মন্ত্রিপরিষদ সচিব কাল প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন ডক্টর নাসিমুল গনি। তিনি সন্ধ্যা নাগাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। সন্ধ্যা নাগাদ বিএনপির চেয়ারম্যান, যিনি 2টি আসন থেকে জিতেছিলেন, তিনি ঢাকার আসনটি রেখে বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। বড় বড় কিছু খবর হয়েছে। আজ দিনভরে আরও বেশ কিছু খবর কিন্তু আমরা জানাবো। যেমন নেতা কর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে। হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল। তিনি বলছিলেন জনগণের জন্য তারা কাজ করবেন এবং দীর্ঘ 1.5 দশকের শোষণ নিপীড়নের পর তারা আসলে ক্ষমতায় এসেছেন। এই দিনটি আসলে তাদের জন্য অনেকটাই দিন বদলের মতো মনে হচ্ছে। এবং শহীদুদ্দিন চৌধুরীকে আমি দেখেছি, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। দীর্ঘদিন জয়নাল আবেদিন ফারুক রাজপথের আন্দোলন করেছিলেন। তিনি বলছিলেন যে আসলে সামনে তিনি কোনো চ্যালেঞ্জ দেখেন না, বিরোধী দলকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এমন ধরনের বার্তা আসলে সকাল থেকে যারা নবনির্বাচিত সংসদ সদস্য তারা গণমাধ্যমে দেবার চেষ্টা করেছেন। মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তিনি বলছেন এটি অন্যরকম একটি বাংলাদেশ, আজ দায়িত্ব। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি দেখতে পাচ্ছি যে তিনি সংসদের যে টানেল রয়েছে তা দিয়ে আসলে সংসদে শপথ গ্রহণের জন্য ভেতরে প্রবেশ করলেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা রয়েছে প্রশাসনের, সরকারের আনুষ্ঠানিকতার কোনো কমতি নেই। বিকেল নাগাদ প্রায় 1250 দেশি বিদেশি বন্ধু রাষ্ট্রদের প্রতিনিধি, সমাজের সুশীল যারা প্রাক্তন হতে যাচ্ছেন যে উপদেষ্টা, সবসহ বর্ণাঢ্য এক আয়োজন আজ সংসদ ভবন ঘিরে। এবং বাংলাদেশের ইতিহাসে 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি। এটি আসলে বাংলাদেশের জন্য দিন। প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটি স্বভাবতই আর বলবার অবকাশ রাখেন না এই দলটির কাণ্ডারি, প্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যিনি দলটির দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি আসলে আজ শপথ নেবেন। শপথের পর আনুষ্ঠানিকতা রয়েছে। 11:30টা নাগাদ মন্ত্রী পরিষদের এই দপ্তরগুলো বন্টনের জন্য তিনি বৈঠকও করতে পারেন। একই সঙ্গে সংসদীয় কমিটির বৈঠকগুলো হবে। তবে এই আনুষ্ঠানিকতায় আসার সময় ছিল কিন্তু 10টা। রাস্তায় আমি যেমনটা বলছিলাম তীব্র যানজট এবং একই সঙ্গে আইনি কড়াকড়ি, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই কড়াকড়ি ভেদ করে এখন পর্যন্ত সংসদ সদস্যরা এই টানেল দিয়ে আসলে সংসদ ভবনে প্রবেশ করছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকের আয়োজনে যে বার্তা দিচ্ছে বাংলাদেশের জন্য, যে 1.5 বছর যেই সরকার দায়িত্ব পালন করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাল কিন্তু ঘোষণা করেছেন বাংলাদেশের এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত হয়েছে। তবে সেই বিজয়কে এগিয়ে নেবার জন্য সরকার আগামী দিনে, বিএনপির সরকার কি ভূমিকা রাখে, কিংবা যারা আসলে বিরোধী দলের ভূমিকায় থাকবেন যে 78 জন, তারা আসলে কিভাবে দেশকে এগিয়ে নেবেন সেই বার্তাও হয়তো পাওয়া যাবে। দিনের শেষ আগে বিকেল 4টা নাগাদ সংসদের দক্ষিণ প্লাজাতে এই মন্ত্রিসভার বৈঠকের যে আনুষ্ঠানিকতা সেটিতে বড় আয়োজন করা হয়েছে। আমি বলছিলাম যে 1250 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে এবং বিভিন্ন বন্ধুরাষ্ট্র যেমন ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, সেই ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা তারেক রহমানের আজকে মন্ত্রিসভার শপথ আয়োজনে আসবেন। রীতি ভেঙে, ঐতিহ্য ভেঙে বঙ্গভবনের দরবার হল থেকে আজকের শপথ অনুষ্ঠানটি চলে এসেছে দক্ষিণ প্লাজা জাতীয় সংসদ ভবনে। তবে শপথ পড়াবেন মন্ত্রিসভাকে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই
জি, রুবায়ত আপনি থাকুন, আমরা আবার আপনার সাথে সেখানে একটু পরেই যোগাযোগ করব। আমরা এখন চলে যাব, আমাদের আরেক সহকর্মী রয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত হচ্ছেন জহিরুল মোহসান, চলে যাব তার কাছে। মোহসান, নতুন সংসদ সদস্যদের শপথ ঘিরে আশপাশের সড়কে যান চলাচলের যে নিয়ন্ত্রণ আপনি কি দেখতে পাচ্ছেন, এবং তার সাথে সাথে হচ্ছে সেই শপথ আয়োজন ঘিরে নিরাপত্তার বিষয়টি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আসিফ, সকাল থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সেটা বন্ধ ছিল। কিছুক্ষণ আগে একটি পাশের সড়ক খুলে দেওয়া হয়েছে, কারণ যান চলাচলের বেশ চাপ রয়েছে এই এরিয়াতে। এবং এখন কিন্তু আবার আমরা দেখছি যে বাম পাশের যে সড়ক রয়েছে সেটি বন্ধ রয়েছে। আশেপাশের যেই পুরো এলাকা জুড়ে বিভিন্ন সংসদীয় আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের সমর্থকরা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং তারা আসলে তাদের যেই নেতা রয়েছেন সেই নেতাকে অভিনন্দন জানাতে, তাকে শুভেচ্ছা জানাতেই কিন্তু এখানে এসেছেন। নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখেছি যে গতকাল থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রাখা হয়েছে। পুরো সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সেখানে পুলিশ, র্যাব সহ বিভিন্ন যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের নজরদারি রয়েছে, তাদের কড়া নিরাপত্তা রয়েছে। সাধারণ যেহেতু সকালের সময় অফিসগামী মানুষের একটি চাপ রয়েছে, তারা দেখছি যে মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে পায়ে হেঁটে তারা সড়ক পার করছেন। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে সড়ক ছেড়ে দেওয়া হচ্ছে। চারপাশের যেই দুইটি পাশ রয়েছে সেখানে যান চলাচল এমনিতেই চাপ থাকে বেশি, তাই সেটি নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি মানিক মিয়ার এক পাশে কিন্তু সড়কের যেই সড়কটি ছিল সেটি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এখন রয়েছি মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু সংসদের দক্ষিণ প্লাজা যে রয়েছে, যেখানে কিছুক্ষণ পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সেই স্থানটি দেখা যাচ্ছে। এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেইভাবে এখনও কার্যক্রম শুরু হয়নি। তবে এর আগে আমরা যতটুকু জানতে পেরেছিলাম সকাল 10টায় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় সেখানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা আসলে সেই আয়োজনের কিছু শুরুর যেই কার্যক্রম সেটি এখনও দেখতে পাচ্ছি না। তবে যতটুকু জানতে পেরেছি যে যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তারা অনেকেই কিন্তু এরই মধ্যে সংসদ ভবনে এসে পৌঁছেছেন, তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পরই আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমি একটু বলতে চাই আসলে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টি আসনে আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 209টিতে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আসলে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠ হতে যাচ্ছেন এবং এখন আমরা দেখছি যে তার নেতৃত্বে নতুন যেই মন্ত্রিসভা শপথ নিবে বিকেলে। এর আগে যারা নবনির্বাচিত সংসদ রয়েছেন তারা কিছুক্ষণ পরই আসলে শপথ নেবেন। তারা শপথ নেওয়ার পর 11:30টায় সংসদ ভবনেরই তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই আসলে মন্ত্রিসভায় আর বিষয়টি আমাদেরকে জানানো হবে এবং কারা কারা মন্ত্রী হচ্ছেন এরপরই আসলে আমরা হয়তো জানতে পারবো। এই যে আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো দেশের নজর কিন্তু আজকে এখানে। তাই সারা দেশ থেকে আমরা দেখেছি যে যারা নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তাদের সমর্থকরা এই পুরো এলাকায় ভিড় করেছে। অনেকে রাতে এসেছেন, অনেকে সকালে এসেছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের দীর্ঘ দমন নিপীড়নের পর তারা একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে বিভিন্ন এলাকার বিভিন্ন সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এবং জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন, এছাড়া অন্যান্য দলের যারা ছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রায় 5 আগস্ট পরবর্তী এই নির্বাচিত একটি সরকার দেশের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন অতিথিদের গাড়ি কিন্তু আসলে প্রবেশ করছে। আমরা দেখছি যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে বিভিন্ন গাড়ি প্রবেশ করছে। আজ কিন্তু শুধু দেশি অতিথি নয়, আমরা যতটুকু জানি যে 1200 জন দেশি বিদেশি অতিথি আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে আমরা শুনেছি যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে
আমন্ত্রণ জানানো হয়েছেন, তারা এখানে আসার জন্য আমন্ত্রিত হয়েছেন। অনেকে নিজে আসবেন এবং অনেকে কিন্তু আসলে তাদের প্রতিনিধিদেরকে পাঠাবেন। এখন পর্যন্ত কোন কোন রাষ্ট্রের কে কে এসে পৌঁছেছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই, তবে আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছাবেন এবং যেই কিছুক্ষণ পর নবনির্বাচিত যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তারা আসলে অবস্থান নেবেন। আমি যেটা বলছিলাম আসলে যে 300 আসনের মধ্যে 299টি আসনে এবার গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুবরণ করায় একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2টি আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন এবং 2টি আসনে তিনি জয়লাভ করেছেন। তিনি একটি আসন ছেড়ে দিয়ে গতকালই আসলে চিঠি দিয়েছেন, তাই আজ 296টি আসনের যারা সংসদ সদস্য রয়েছেন তারা শপথ নেবার কথা রয়েছে। সংসদ সদস্যদের শপথ দেওয়ার পর বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রী পরিষদের শপথ, এবং মন্ত্রী পরিষদে কয়জন থাকছেন সেই নির্দিষ্ট সংখ্যাটি কিন্তু এখনও আসলে জানা যায়নি। কিছুক্ষণ পর আসলে শপথ দেওয়ার পর আমরা জানতে পারবো যে মন্ত্রী পরিষদে কতজন সদস্য রয়েছেন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। আমরা শুরু থেকেই দেখেছি অনেকেই কিন্তু মন্ত্রী পরিষদে জায়গা পাওয়ার বিভিন্ন গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে, কারণ দলের যারা ত্যাগী নেতা ছিলেন এবং তরুণ নেতা ছিলেন তাদের অনেকেই এই মন্ত্রী পরিষদে জায়গা পাবেন, তাদেরকে দেওয়া হবে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া কিছু মন্ত্রী পরিষদের যে শপথ অনুষ্ঠান সেটাকে নিয়েও ব্যাপক আয়োজন রয়েছে। সেই আয়োজনের মধ্য দিয়ে আজকেই কিন্তু আসলে বিএনপি যে জোট রয়েছে তারা কিন্তু আজকেই আসলে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেবেন এবং সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথের মাধ্যমে সে আসনে অধিষ্ঠিত হবেন। আসিফ। জি মোহসেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকেন সেখানে, আমরা আপনার কাছে আবারও ফিরে যাব। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন রুবায়েত হাসান, তিনি রয়েছেন সংসদ ভবনের প্রথম গেটের সামনে। চলে যাচ্ছি তার কাছে। রুবায়েত, সেখানে আপনি বর্তমান অবস্থা কি দেখছেন? শপথ গ্রহণ কার্যক্রম তো শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং আমরা দেখতে পেরেছি আপনি সেখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন যারা আজকে শপথ নিতে আসবেন, তাদের ব্যাপারে একটু জানান আমাদের, সেখানে তারা কি বলেছেন? নিশ্চয়ই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা তো আসছেনই, আর নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে। যেমনটা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, শুধুমাত্র বিএনপি থেকে যারা সরকারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা মন্ত্রিসভায় যাবেন তারা নয়, যারা জামাত ইসলামী, অন্য যে জামাতের জোট স্বতন্ত্র যারা রয়েছেন তাদেরকেও আমি দেখেছি। কিছুক্ষণ আগেই একজনের সঙ্গে কথা বলছিলাম, জামাত ইসলামীর এক শীর্ষ নেতৃত্ব, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তারা গঠনমূলক বিরোধিতা করবেন সরকারের, এবং এই সদস্যরা কিছুক্ষণের মধ্যে, সময়টা আসলে সকাল 10টায় দেওয়া হয়েছিল, এএমএম নাসির উদ্দিন যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন। এটিও খানিকটা রীতির ব্যত্যয়। এই সংসদ সদস্যদের বলা হচ্ছিল যে তারা স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণ করবেন, কিন্তু রীতি ভেঙে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন। সকাল থেকে কিন্তু আমি দেখছিলাম যে তীব্র যানজট রয়েছে রাস্তায়, এবং সংসদ ভবন পর্যন্ত এই যারা এমপি নির্বাচিত হয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তারা এই সংসদ ভবনে আসতে বেগ পেতে হয়েছে। এখন পর্যন্ত এখনও কিছু দলের সমর্থকদের বলয়ে ঘেরা অবস্থায় সংসদ সদস্যরা আসছেন। সময়টা 10টা ছিল, 10টা পার হয়ে গেছে। হয়তো রীতির কিছুটা ব্যত্যয় তো রয়েছেই। দীর্ঘদিন পর, 2 দশক পর ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিজুল বারী হেলালকে সঙ্গে নিয়ে তিনি কিছুক্ষণ আগে ঢুকেছেন, মিনিট 10 আগে, অর্থাৎ 10টা বাজার। তিনি যেমনটা বলছিলেন যে সমতার বাংলাদেশ গড়তে চান তারা আসলে। আমি কথা বলেছিলাম এছাড়াও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, একই সঙ্গে সালাউদ্দিন আহমেদ, তারা এসছেন। কথা বলেছি যখন জয়নুলাবদিন ফারুক, তিনি বলছেন তিনি তেমন কোনো চ্যালেঞ্জ দেখছেন না, তিনি বিরোধী দলকে সঙ্গে নিয়ে তারেক রহমান দেশ পরিচালনা করবে এমন বার্তা দেবার চেষ্টা করছিলেন। আজ কিন্তু অনেকগুলো আয়োজন, 11:30 নাগাদ সংসদ নেতা তিনি বৈঠক করবেন, এরপরে বিকেল 3টার পরেও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় আয়োজন রয়েছে, যেখানে দেশি বিদেশি কূটনীতিক, বিদেশি বন্ধু, আমন্ত্রিত অতিথি সংখ্যাটা প্রায় 1000 ছাড়িয়ে গেছে। তারা আসবেন এবং তাদের সামনে 37 থেকে 40 জনের যে মন্ত্রিসভা,
প্রধানমন্ত্রী স্বভাবতই বলা যাচ্ছে এই দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন, তার নেতৃত্বে আসলে বাংলাদেশ নতুনভাবে পথ চলবার একটি প্রয়াস পাবে। এবং এই আয়োজন ঘিরে সরকারের কোনো ধরনের আয়োজনে ব্যত্যয় আমরা দেখছি না। এখন পর্যন্ত সংসদের টানেল দিয়ে আমরা দেখছি যে সংসদ সদস্যরা হেঁটে হেঁটে সংসদ ভবনে যাচ্ছেন, নিরাপত্তার কড়াকড়ি রয়েছে খুব। একই সঙ্গে নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে। নেতাকর্মীদের খবর দর্শক আপনাদের একটু জানাতে চাই। নেতাকর্মীদের খবর সংগ্রহ করছেন সংসদ ভবন এলাকা থেকেই সহকর্মী সঞ্জিদা প্লাবনী। তার কাছে একটু যেতে চাই, তিনি নিশ্চয়ই এই নেতাকর্মীদের বাড়তি তথ্য আপনাদের দেওয়ার প্রয়াস করবেন। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, নেতাদের সাথে কথা বলেছি, সংসদ সদস্যদের সাথেই কিন্তু কথা বলেছি রুবায়েত। আমি বেশ কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছি এবং নতুন পুরাতন সংসদ সদস্য যারা আছেন তারা কিন্তু প্রবেশ করেছেন এবং তাদের কাছে আমরা তাদের অনুভূতিটা আসলে জানতে চেয়েছিলাম। যারা নতুন সংসদ সদস্য হিসেবে এই সংসদে এসেছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের অনুভূতিটা। তারা কিন্তু জানিয়েছেন যে তাদের অনেক রকম পরিকল্পনা আছে এই দেশকে নিয়ে এবং তারা সামনে কিভাবে এগিয়ে যেতে চান। তারা হয়তো শপথ গ্রহণের পর থেকে তাদের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে। যেমন আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে ভিতরে যখন প্রবেশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আসলে তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। বর্তমান অবস্থা আসলে যে সিচুয়েশন আসলে এই দেশ অতিক্রম করছে, ক্রান্তিকালের মধ্যে অতিক্রম করছে, সেখান থেকে তারা আসলে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়ে তারা পরিকল্পনা করেছেন। এছাড়াও আমাদের কিন্তু আরো একজনের সাথে বিএনপি স্থায়ী কমিটির সাথে কথা হয়েছিল, মেজর হাফিজুদ্দিন আহমেদ। তিনিও কিন্তু ভোলা থেকে আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে এই সংসদে আজকে শপথ গ্রহণে দেশের মানুষের প্রত্যাশার মধ্যে আসলে তাদের পরিকল্পনার কথা জানতে চেয়েছিলাম। তারা কিন্তু আমাদের নিশ্চয়ই এই সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন সঞ্জিদা প্লাবনী, তিনি রয়েছেন আসলে একদম সংসদ ভবনের যে টানেল রয়েছে সেজন্য হয়তো তার ছবিটি দেখা যাচ্ছিল না। তবে বার্তা যেটি, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বড় ধরনের উচ্ছ্বাস রয়েছে। নেতাকর্মীরা বিপুল সংখ্যায় আজকে সংসদ ভবনের চারপাশে এসেছেন এবং যেহেতু ভূমিধস বিজয় হয়েছে, শোষণ নিপীড়ন, রাস্তার যে আন্দোলন, রাজপথের আন্দোলন, জেল জুলুম সহ্য করে এই দলটির নেতাকর্মীরা ১.৫ দশক ধরে আসলে রাজপথে থেকেছে। এখন ক্ষমতার কেন্দ্রে আসলে তার দলটির নেতা, যিনি দীর্ঘ প্রবাস জীবন, বলা যায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের ডিসেম্বরে দেশে এসেছেন এবং তিনিও যখন দেশটি থেকে চলে গিয়েছিলেন জেল জুলুম নির্যাতন অসুস্থ অবস্থায় তিনি চলে গিয়েছেন। এই দলটির কিন্তু যিনি প্রধান কাণ্ডারি, ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও প্রয়াত হয়েছেন এবং আমরা দেখেছি তার প্রয়াণে বাংলাদেশের মানুষ তার জানাজায় শরিক হয়েছে লাখে লাখে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং ভোটেও কিন্তু তার কমতি হয়নি। এই যে ২৯৭ আসনের যে ভোট, তাতেও ২০০-র উপরে একদম আসন নিয়ে বিএনপি অনেকটাই শক্তিশালী হয়ে আবারও ফেরত এসেছে। ফেরত আসতে তাদের ২ দশক সময় লেগেছে। সময়টা বড় হলেও দেশের জনগণের যে আশীর্বাদ কিংবা দেশের জনগণের যে সঙ্গ পাওয়া, সেটি কিন্তু বিএনপি পেয়েছে এবং সেই পাওয়া থেকেই আজকে নতুন বাংলাদেশে তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন, দলকে এগিয়ে নেবেন, শেষে দেশকে এগিয়ে নেবার জন্য তিনি আজকে শপথ নেবেন। সংসদ থেকে একদম মন্ত্রিসভার শপথ, এই যে আয়োজন, তার বার্তাগুলো আমরা দেবার চেষ্টা করছিলাম। সেই এবং এই বার্তাগুলো আরও বাড়তিভাবে দেবার জন্য এই মুহূর্তে সহকর্মী জহিরুল মহসান, তিনি সংসদ ভবনের আশপাশের এলাকায় রয়েছেন, তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে।
হ্যাঁ রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন আমি রয়েছি মানিক মিয়া এভিনিউতে। এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু আমরা দেখছি যে যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউর পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন। তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীদের পক্ষে তারা এসেছেন। অনেকে রাতে এসেছেন, অনেকে সকালবেলা দলবল নিয়ে কিন্তু নতুন যেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন। তারা তাদের প্রত্যাশার কথা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে তারা দমন নিপীড়নের শিকার হয়েছে এবং দীর্ঘ 20 বছর পর বিএনপি সরকারে যাচ্ছে এবং তারা দায়িত্ব গ্রহণ করছে, এবং এই জন্য যারা নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে তাদের অনেক প্রত্যাশা। তাদের প্রত্যাশাগুলো আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তারাও কিন্তু আসলে দমন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের যে নেতা রয়েছেন তারাও সবাই কিন্তু আসলে বিগত সরকারের দ্বারা দমন নিপীড়নের শিকার। তারা সেই জায়গা থেকে দেশের জন্য কাজ করতে চান এবং তাদের যে নেতা রয়েছেন তাদের প্রতিও তারা বার্তা দিয়েছেন, বলছেন যে নিজের এলাকায় উন্নয়নের পাশাপাশি যদি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে তাহলে তাদের দীর্ঘ যে ত্যাগ, সেই ত্যাগটি আসলে সফল হবে এবং তাদের এই ত্যাগের মাধ্যমে তারা যে আজকে এই সফল বিজয় পেয়েছে সেই বিজয়টাকে তারা ধরে রাখতে চায়। তারা সামনের যেই বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশ গঠনে অবদান রাখতে চায়, সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখতে চায়। তাদের অবদানটি জনগণের কাছে যে পৌঁছাতে পারে সেই প্রত্যাশাও তারা অনেকে করেছেন। নিজ নিজ আসনের বিভিন্ন সমস্যার কথা অনেকে বলছিলেন। আমি ভোলার একজন সমর্থকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন ভোলায় তারা একটি সেতু চান তাদের যে নবনির্বাচিত এমপি হয়েছেন তার কাছে, এছাড়া তথা দেশ নেতা যে হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছেও তাদের বিভিন্ন দাবি তারা আসলে তুলে ধরেছেন। বিএনপির নেতারা বলছিলেন যে তারা কিন্তু গত 17 বছর তারা কিন্তু রাজনীতি করতে পারেননি, তারা ঘরে থাকতে পারেননি এবং এই যে তাদের বিজয় হয়েছে, এখন তাদের দল ক্ষমতায় যাচ্ছে, এর মাধ্যমে তারা দেশের জন্য অবদান রাখতে চান, তারা দেশের বিভিন্ন কাজে তারা আসলে অবদান রাখতে চান। নিজ অঞ্চলে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো খুঁজে বের করে তারা সেই সমস্যাগুলো সমাধানে কাজ করতে চান। কিছুক্ষণ পর আসলে নবনির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল বেলায় আসলে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেক সংসদীয় আসনের সমর্থকরা বলছেন তাদের যেই নেতা রয়েছেন তারা যদি তাদের নেতাকে মন্ত্রী পদে দেখতে চান তাহলে তাদের জন্য আসলে কাজ করাটা অনেক সহজ হবে। রুবায়েত, এই ছিল আসলে মানিক মিয়ার এভিনিউতে। আমরা আবার চলে যাচ্ছি রুবায়েত। নিশ্চিতভাবেই বলছেন, অসংখ্য ধন্যবাদ। নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে, যাকে ঘিরে আসলে উচ্ছ্বাস, সেই নেতাকর্মীদের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রবাস জীবন থেকে দেশে এসেছেন, ক্ষমতায়িত হতে যাচ্ছেন এবং বাংলাদেশের রাজনীতিতে সগৌরবে ফিরেছেন 2 দশক পর তারেক রহমান। তার ছবি আসলে আমরা একটু আপনাকে দেখাতে চাই। তিনিও আসলে সংসদ ভবনে এরই মধ্যে আমরা জেনেছি যে চলে এসেছেন এবং যদি সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি এবং তিনি সংসদের শপথের জন্য যাচ্ছেন। শপথ তিনিও নেবেন, তারপর 11:30, হ্যাঁ, এবং একই সঙ্গে তিনি এরই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমরা জানতে পেরেছি। এবং যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে এই মুহূর্তে সংসদের সদস্যরা একটি নির্দিষ্ট কিছু সময় পর আসলে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তার কাছে শপথ বাক্য পাঠ করবেন, যেটি আসলে প্রথার ব্যত্যয়। স্পিকার সাধারণত পড়েন, যেহেতু এখন স্পিকার নেই সেই জন্য বাড়তি রাষ্ট্রীয় এই দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তারপরে সংসদীয় দলের বৈঠক রয়েছে, সেই সংসদীয় দলের বৈঠকের আগে সংস্কার পরিষদের শপথের ব্যাপার রয়েছে, সেটিতে বিএনপি আসলে অংশ নেয় কিনা। যদিও বার্তা আমরা পাচ্ছি যে সংসদ সদস্যদের বেশিরভাগই এবং একই সঙ্গে সকলে যারা এখন সংসদ ভবনে রয়েছে তারা আসলে যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে কথা বলছেন দলটির শীর্ষ নেতৃত্বই বলা যায় সালাউদ্দিন আহমেদ। তিনি মন্ত্রিসভায় থাকবেন এমন গুঞ্জন রয়েছে, তিনি কথা বলছেন। সরাসরি তার বক্তব্যে দর্শক একটু যেতে চাই। অনুযায়ী 148 আর্টিকেল 2A অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি
ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন, জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার। সাপোজ আমার নাম্বার হচ্ছে 294 কক্সবাজার 1, সেটা লিখতে হবে। এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর, স্বাক্ষর এই জায়গায়। এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না স্কাই, নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে, ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় আপনাদের প্রত্যেকের ছবি, দস্তখত, ইলেকট্রনিক সিগনেচার, ওনার ওখানে গিয়ে বলে আসেন, নেবেন। আমাদের আনুষ্ঠানিকতার পরে 11টা 30 মিনিটে, এক সেকেন্ড, 11টা 30 মিনিটে আমাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসিরুদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসিরুদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সংবিধানের 148-এর 2 ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসিরুদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মাওলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. إن الله يعلم ما تفعلون. إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না।
কেননা এই শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব AMM নাসিরউদ্দিন স্যারকে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন। স্যার আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন, আমরা কালেকশন করে নিব স্যার। জি স্যার, জি স্যার, ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার, আমরা কালেকশন করে নিব। জি স্যার, জি স্যার। ফোল্ডার সম্বলিত শপথপত্র চেয়ারে রেখে যাবেন, আর কিছু বলার দরকার নেই স্যার। আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার। স্যারের কলম নাই, দিয়ে আসেন। সালাউদ্দিন স্যারের কলম নাই। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বলেন না, সবাই সব বুঝে। ওই যে ব্লুটা নিয়ে ঝামেলা হচ্ছে। সবার পেন আছে কিনা, কলম তো দেওয়া হয়েছে।
হোক, সবার শহীদ হোক। আমি তো উঁচু না। সবাই খাওয়ার পরে যে ম্যাডামের এখানেও আছে দুটো ব্যবস্থা আছে যেখানে মাননীয় সদস্যবৃন্দ, আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে। শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরুদ্দিন এর সদয়-অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবং এখন মাননীয় সদস্যবৃন্দ, আমাদের 3 তলা একটা চা চক্রের আয়োজন আছে, সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে, ওখানেও যেতে পারেন। এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠান। আশ্বাসের ফুলঝুরি নয়, দেশ গঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চান বিশেষজ্ঞরা। সবার আগে বাংলাদেশ শীর্ষক এই স্লোগানের বাস্তবায়ন করতে পারলে বৈদেশিক সম্পর্কে নতুন ভারসাম্য তৈরি হবে বলেও মনে করেন তারা। সেই সঙ্গে ভোটের পর প্রতিপক্ষের দুয়ারে গিয়ে যে ইতিহাস তারেক রহমান তৈরি করেছেন তা ভবিষ্যতেও ধরে রাখার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ডাবল সেঞ্চুরির জয় তাকে সুযোগ করে দিচ্ছে। বিএনপির পরিকল্পনাগুলো, বিএনপির 31 দফা আর দলটির নির্বাচনী ইশতেহার এরই মধ্যে দেশ পরিচালনার একটি রূপরেখা দিচ্ছে। একটা নির্বাচিত সরকার আমরা সবাই চাচ্ছিলাম। তারেক রহমান যদি দেশে আসলে পরে আমাদের দেশটা যদি পরবর্তীতে ভালো উন্নয়নের কাজ করে। চাওয়াটা হলো দেশের সৌন্দর্য চলা, দেশকে ডেভেলপ করা, জনগণের প্রতি দৃষ্টি রাখা। গত আওয়ামী লীগ শাসনামলে যে রাজনৈতিক প্রতিহিংসার চর্চা দেখা গেছে তা থেকে বিএনপি কতটা বেরিয়ে আসতে পারে সেটাও এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমান জাতীয় ঐক্যের রাজনীতির যে ডাক দিয়েছেন তা আগামীর রাষ্ট্র কাঠামোই বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতির কালচারে এই যে তিনি আজকে পরাজিত তার প্রতিদ্বন্দ্বীদের সাথে দেখা করা, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিক। তিনি যেমন তাদের কাছে এগিয়ে গেলেন, তারাও যেন এটি মনে রেখে এটার মর্যাদা রক্ষার চেষ্টা করেন, এটা কিন্তু আমরা চাই। এবং যদি এটি হয় তাহলে বাংলাদেশে দেখবেন যে একটা ইতিবাচক ধারার রাজনীতি, যে রাজনীতির জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, এটা আমরা পাবো। পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। এখন দেখা দরকার যে এটা কিভাবে ধরে রাখা যায়, একটা নতুনত্ব যেন আসে এই নতুন সরকারের মাধ্যমে। অর্থনীতি পুনর্গঠন ও বেকারত্ব দূরীকরণে বিএনপি চেয়ারম্যানের সুনির্দিষ্ট রোডম্যাপ নতুন আশার সঞ্চার করেছে বলে মত তাদের। মন্ত্রিপরিষদ ছোট করে অ্যাডভাইজার বাড়ানো, এটা দ্বারা বোঝা যায় যে তিনি পরামর্শটাকে বেশি গুরুত্ব দিবেন। আর ওই মন্ত্রীকেই বেশি গুরুত্ব দিতে হবে যে সচিবকে চালাইতে পারে। বাংলাদেশে এখন 43% লোক যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা কিন্তু মানে 18 থেকে 38 বছর বয়সী লোক। এদেরও একটা স্বপ্ন আছে, এদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে। নতুনরা সেই দৃষ্টিভঙ্গি ধারণ করবে, আবার পুরনোরা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্র পরিচালনায় তাদের মানে ভূমিকা রাখবে। পররাষ্ট্রনীতিতে নতুন সরকারকে অনেক বেশি কৌশলী হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য আর স্বরাষ্ট্র, এই 4টা বিষয়, এই 4টা জায়গায়
তিনি চেষ্টা করবেন বেস্ট লোকটাকে দিতে, বেস্ট, যার লয়ালটি থাকবে, যিনি রাজনৈতিক অভিজ্ঞতা আছে, প্লাস যিনি এফিশিয়েন্ট। সংসদীয় ব্যবস্থা চালুর পর তারেক রহমানই হচ্ছেন দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে দম্ভ নয়, জাতীয় ঐক্যের নতুন নজির তারেক রহমানের রাষ্ট্রনীতি। এই অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি হবেন ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাব, আমাদের সহকর্মী রয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জহুরুল মোহসান, চলে যাচ্ছি তার কাছে। মোহসান, সেখানের বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছেন? এবং কিছুক্ষণ আগে শপথ গ্রহণ শেষ হয়েছে, সেখানে আমাদের বর্তমান অবস্থা একটু জানাবেন। আসিফ, কিছুক্ষণ আগেই কিন্তু শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং বিএনপির যেই জোট রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই শপথ নিয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তারা সংসদের আসনের বসার দায়িত্ব পেলেন এবং তারা এই যে নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউতে ভিড় করছেন। আমরা দেখছি যে পেছনে কিন্তু অসংখ্য নেতাকর্মী এসেছেন দেশের বেশ বিভিন্ন এলাকা থেকে, যারা সংসদীয় এলাকার যে এমপি রয়েছেন তাদের সমর্থকরা এখানে ভিড় করছেন। তারা বলছেন যে এই নতুন শপথের মাধ্যমে তারা নতুন একটি স্বপ্ন দেখা শুরু করলেন, নতুন একটি আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হলো, দেশের জন্য কাজ করার তৈরি করলো। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। আপনারা এসেছেন এখানে, আপনার যে এলাকায় কোন জায়গা থেকে এসেছেন, এখানে কেন এসেছেন এবং আপনাদের যে নির্বাচিত তিনি তো শপথ গ্রহণ করলেন, এর মাধ্যমে আপনাদের প্রত্যাশা কি আসলে? আমরা যে ব্যাপারে আসছি, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক হওয়া পরিবেশ তৈরি হয়েছে এবং জনগণের এই প্রথম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণের ম্যান্ডেট তৈরি হয়েছে, যেটা আশা আকাঙ্ক্ষার আজকে বিএনপির উপরে দাঁড়িয়েছে। বিএনপির এবার যে সংসদ হবে সেটা হচ্ছে জনগণের আশা পূরণের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা মনে করি এই সংসদ বাংলাদেশের সবচেয়ে নজিরবিহীন হয়ে থাকবে। আশা রাখছি আমরা জনগণের প্রত্যাশা হিসাবে আমরা চাইব বাংলাদেশের যে সেক্টরগুলি দুর্নীতিতে ভরে গিয়েছিল এবং সন্ত্রাস, চাঁদাবাজ সব কিছু বন্ধ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সুসুন্দর এবং সফলতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। আমরা একজন বিএনপির নেতাকর্মীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আগামীর যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং সেই দুর্নীতির বিরুদ্ধেই কাজ করবে যারা রয়েছেন তারা, এবং যারা নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা সেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন, বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কাজ করবেন। তাদের কাছে অনেক প্রত্যাশা, তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছেন। আমাদের সহকর্মী রুবায়েত হাসান রয়েছেন শপথ অনুষ্ঠানের সেইখানে, আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। বাড়তি তথ্য জানাচ্ছিলেন, একদমই ঠিক বলেছেন এই নেতাকর্মী, এবং আপনিও বলছিলেন যে দুর্নীতি প্রতিরোধে কাজ করবে নতুন সংসদের সদস্যরা। নতুন সংসদের সদস্যরা কিন্তু শপথ নিয়েছেন, এরই মধ্যে আমরা সেটি দর্শকদের দেখিয়েছি। এবং বেলা 11:15 কিছু আগে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করেছেন নির্বাচিত সংসদ সদস্যদের, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছেন এবং সেই নির্বাচনে আমরা দেখেছি যে প্রায় 7% ভোট পড়েছে, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অত্যন্ত সফল ও ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং তাতে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস বিজয় নিয়ে সংসদে 200-র অধিক আসন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি এসেছে। তবে যেই ধরনের আনুষ্ঠানিকতার কথা আমরা জানাচ্ছিলাম যে সংসদ সদস্যরা শপথ নেবার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কিনা, কিন্তু বিএনপির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছে না। এই শপথ না নেবার কারণ হিসেবে দলটির সিনিয়র যে সদস্য তিনি যেমনটা বলছেন যে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নির্বাচিত হননি বিধায় সংবিধানে এটি সংযুক্ত হলে তারপরেই বিএনপির যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছে তারা নেবেন, এমন বার্তা দিয়েছেন দলটির সিনিয়র সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলছেন, আমরা দেখেছি তারেক রহমানের পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, একই সঙ্গে বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। এক ধরনের বার্তা কিন্তু
পাওয়া গেল এতে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যেহেতু বিএনপির সদস্যরা নির্বাচিত হয়নি, এটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে আসলে সাংবিধানিক সংস্কারগুলোর প্রক্রিয়াগুলো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোন প্রক্রিয়ায় হবে সেটি আসলে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সরকার গঠন হবে বিকেল নাগাদ আজকে, তারপরেই আসলে বলা যাচ্ছে। আজ কিন্তু এই আয়োজনে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, হয়তো আজই তিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান। তার সঙ্গে এসেছেন জুবাইদা রহমান এবং তার সন্তান জাইমা রহমান। এবং সংসদ ভবন জুড়ে কড়া নিরাপত্তা, যেমনটা সকাল থেকে বলছিলাম। সস্ত্রীক তিনি শপথ নিয়েছেন এবং দেশি বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্রের যারা শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু বাংলাদেশে আসতে শুরু করেছেন। এরই মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তিনি কিন্তু সস্ত্রীক এবং একই সঙ্গে এই সিনিয়র সদস্যরা এসছেন। কিছুক্ষণ পরে শপথ যেহেতু শেষ, সংসদ সদস্যরা আসলে বের হতে শুরু করেছে, তারা বের হচ্ছেন, সেই বক্তব্য অন্যদিকে আমার সহকর্মীরা নিচ্ছেন। বাইরে কিন্তু আজ নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় রয়েছে। আজ মন্ত্রিসভা গঠিত হবে সেই তথ্য রয়েছে। সংবিধান সংস্কারে আসলে যেহেতু শপথ অনুষ্ঠানটি হচ্ছে না, আনুষ্ঠানিকতা খুব কম রয়েছে। আমি দেখতে পাচ্ছি এই টানেল দিয়ে এখনই ধীরে ধীরে সংসদ সদস্যরা যারা শপথ নিয়েছেন তারা বের হয়ে আসবেন। তবে সংসদীয় দলের সভা হবার কথা রয়েছে। স্বভাবতই বলা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের উপনেতা হতে পারেন। একই সঙ্গে দলটির যিনি শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারেক রহমান, তার নেতৃত্বে আসলে এই সভাটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই সভার সময় 11:30 নাগাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজুদ্দিন আহমেদ, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ফজলুর রহমান, আলতানিব রহমান পার্থ তারা কিন্তু আজ সংসদে প্রবেশ করেছেন এবং শপথ নিয়েছেন। এর মধ্যে বিরোধী দলে যারা বসছেন তাদের অনেককেই আমরা দেখেছি সংসদে আসতে, শপথের অনুষ্ঠানে যোগ দিতে। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে এবং গণমাধ্যম কর্মীদের এক ধরনের বাধ্যবাধকতার মধ্য থেকেই সংবাদ সংগ্রহ সকালের দিকে করতে হয়েছিল। তবে খানিক বাদে সংসদ সচিবালয় থেকে সংসদ ভবনে গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আপনাকে একটু জানাতে চাই যে আসলে মন্ত্রিসভায় কারা আসছেন সেই বার্তাটি যখন বাংলাদেশে এই মুহূর্তে প্রধান খবরের বিষয়, সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত যেই তথ্য আমার কাছে আছে, মন্ত্রীদের জন্য 37টি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর জন্য 37টি গাড়ি এবং বাসা যেহেতু প্রস্তুত রাখা হয়েছে, বোঝাই যাচ্ছে মন্ত্রিসভার কলেবর বেশি বড় হবে না। এই মন্ত্রিসভায় এখন পর্যন্ত 12 জন পূর্ণমন্ত্রী থাকছেন এমন তথ্য আমার কাছে এসেছে। 18 জনের মতো প্রতিমন্ত্রী হতে পারেন এবং নতুন মন্ত্রিসভার এই বিএনপির অনেক সিনিয়র নেতৃত্ব মন্ত্রিসভায় থাকছেন না এমন বার্তাও কিন্তু বাইরে রয়েছে বা রাজনীতির অঙ্গনে রয়েছে। সবশেষ এই ছিল আসলে আমার কাছে সবশেষ তথ্য। জি রুবায়েত, আপনাকে ধন্যবাদ। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।